শুভেন্দুর অফিস নিয়ে চিঠি তৃণমূলের। ভবানীপুরে শুভেন্দুর অফিস নিয়ে চিঠি, নির্বাচন কমিশনে চিঠি সুব্রত বক্সির। শুভেন্দু অধিকারীর অফিস নিয়ে চিঠি তৃণমূলের। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর অফিস নিয়ে চিঠি সুব্রত বক্সির নির্বাচন কমিশনে। চিঠিতে কি উল্লেখ করা হলো জানবো, ডিটেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আবির, কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে গোটা বিষয়টি নিয়ে। তাদের বক্তব্য যে হাইকোর্টের নির্দেশ ছিল, পুরসভা নির্দেশ ছিল, সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেও সেখানে ইলেকশনের অফিস তৈরি করা হয়েছে। তাহলে যে কোনো একটি রাজনৈতিক দলের তরফ থেকে কোনো প্রার্থী যদি এরকম ভাবে তার একটা দলীয় অফিস তৈরি করেন, এক্ষেত্রে দাঁড়িয়ে যে নিয়ম শৃঙ্খলা মানার কথা বলা হচ্ছে, সেই নিয়ম শৃঙ্খলা কোথায়? তাহলে এই পরিস্থিতি যেন কমিশন গোটা বিষয়টি বিবেচনা করে, তারা যেন পরিস্থিতি সম্পর্কে যথাযথভাবে রিপোর্ট নেয় এবং কেন ওখানে অফিস তৈরি করতে পারা যাবে না সে ব্যাপারে কমিশনের তরফ থেকে গোটা বিষয়টি দেখে দেখা হোক। এই প্রসঙ্গে তিনি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। বেশ, অমিত শাহ তোপ দাগলেন এসআইআর নিয়ে। তৃণমূলকে তো কমিশনকে জঘন্য ভাষায় আক্রমণের অভিযোগ অমিত শাহের। বাংলাতেই শুধু বিচার বিভাগের হস্তক্ষেপ, এমনটাও দাবি করলেন অমিত শাহ। অন্য কোন রাজ্যে এসআইআর বিচার বিভাগের হস্তক্ষেপ নেই এমনও বললেন, এমনও দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, এসআইআর হওয়ার থেকেই আমরা দেখছি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন এবং নির্বাচন কমিশন যে কিছু জায়গায় ব্যর্থ তাও প্রমাণ হয়েছে। বিচার বিভাগের দায়িত্ব গেছে। আজকে অমিত শাহ কোথাও গিয়ে, আগে থেকে একটা অ্যাডভান্টেজ পাচ্ছিল তৃণমূল কংগ্রেস, আজকে অমিত শাহ কোথাও গিয়ে সেই পাল্টাই কোথাও জবাব দেওয়ার চেষ্টা করলেন? কারণ অলরেডি যে অভিযোগ সামনে এসেছে তার পরিবর্তে নির্বাচন কমিশন যে ব্যর্থ সেটা প্রমাণও হয়েছে। দেখো, গত নভেম্বর মাস থেকে এসআইআর ইস্যু নিয়ে দুপক্ষের মধ্যে যে রাজনৈতিক যে তর্ক বিতর্ক তা চলছে। গত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চেরও নির্বাচন ঘোষণা হওয়ার আগের পর্ব পর্যন্ত এই তর্ক বিতর্ক আলোচনা হওয়ার সুযোগ বা জায়গা। আর নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর যখন কিছুদিনের মধ্যে প্রথম দফার ভোট হতে চলেছে, তখন এই ধরনের বক্তব্য আসা, তার মধ্যে ফারাক রয়েছে। প্রথমত হচ্ছে, তুমি জানো যে এই রাজ্যের বিভিন্ন জায়গা, বিশেষত গ্রামীণ অঞ্চলগুলোতে প্রচার করতে নেবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই এসআইআর ইস্যু নিয়ে যে বক্তব্য তুলে ধরা হচ্ছে, সেখানে তারা বারবার ধরে কি উল্লেখ করছেন বা বলার চেষ্টা করছেন যে যারা লাইনে দাঁড়িয়েছেন, যারা এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকাতে নিজেদের নাম দেখতে পাননি, হেনস্থা হয়রানির শিকার হতে হচ্ছে, সেই মানুষগুলোর কি হবে? এবং মানুষকে এই লাইনে দাঁড় করিয়ে আসলে বারবার ধরে তাদেরকে সমস্যার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবং এই কথাটাই বারবার ধরে বিভিন্ন সভাগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়মিত বলে চলেছেন। আজকে অমিত শাহ যে বক্তব্য রেখেছেন তাতে মনে করা হচ্ছে অমিত শাহ আসলে তাদের দলের নেতা কর্মীদেরকে কার্যত আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই প্রসঙ্গের তিনি অবতারণা করেছেন। তার কারণ হচ্ছে, আবার যদি আমরা একটু পিছিয়ে যাই তাহলে দেখব হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো বিজেপির একাধিক নেতারা তারা কি বলেছিলেন যে এখানে এসে জ্ঞানেশ কুমার, এখানে এসে নির্বাচন কমিশনের যারা শীর্ষ আধিকারিকরা আছে তারা দেখে যান। এবং এটা ঠিক যে বিজেপির একাধিক নেতাও বিভিন্ন সময় তারা উল্লেখ করছেন বা পরিস্থিতি আঁচ করে বলছেন যে বিভিন্ন জায়গাতে যেভাবে মানুষজনকে হেনস্থার সামনে যেতে হয়েছে, লাইনে দাঁড়াতে হয়েছে, হয়রানির মধ্যে পড়তে হয়েছে, তাতে মানুষজন স্বাভাবিকভাবেই কিছুটা বিরক্ত হয়েছে। এই বিরক্তির প্রকাশ থেকে নিজেদেরকে কার্যত মোড় ঘোরানোর জন্য, রাজনৈতিক অবস্থান থেকে ঘোরানোর জন্য আজকে তিনি এই প্রসঙ্গের অবতারণা করেছেন, ঘুরিয়ে অন্যভাবে, যাতে তাদের দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা রাস্তাতে নেমে অন্তত প্রচার কার্যের ক্ষেত্রে বিশেষভাবে ব্যস্ত থাকেন। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে অমিত শাহ যখন এসআইআর অনুপ্রবেশের প্রশ্ন নিয়ে তিনি যখন কথা বলছিলেন, সেই প্রশ্নের মধ্যে ছিল হচ্ছে অনুপ্রবেশের ইস্যু। যে অনুপ্রবেশের ইস্যু নিয়ে তিনি উল্লেখ করেছেন যে সীমান্ত সুরক্ষায় নজর দেওয়া হয়নি, এখানে বেড়া দিতে দেওয়া হয় না, জমি দেওয়া হয় না। পাল্টা তৃণমূল কংগ্রেস বলার জায়গা তৈরি করেছে যে আসাম, ত্রিপুরা থেকেও প্রত্যেকদিন একাধিক অনুপ্রবেশকারী ধরা পড়ছে। সেখানে বিজেপির রাজ্য সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার বিজেপি রয়েছে, সেখান দিয়ে তাহলে সেখানে কিভাবে প্রবেশ করছে। আর তৃতীয়ত হচ্ছে, এখানেও সীমান্ত থেকে তাদের যে নজরদারির যে সীমা সেটাকে অনেকটা বৃদ্ধি করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরেও তাহলে কেন্দ্রের যে সুরক্ষা বাহিনী বিএসএফ তাহলে কি করছে? তারা তাহলে কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে। এই প্রচারেও তৃণমূল কংগ্রেস গেছে। তো এই প্রচারের পাল্টা যদি রণকৌশল তৈরি করতে হয়,
বিজেপিকে তাদের প্রচারের জায়গাতে যেতে হয়, সেখানে গিয়ে এই যে এই রাজ্যের ক্ষেত্রে বিচার বিভাগীয় হস্তক্ষেপ হয়েছে, আদালতের নজরদারিতে গোটা বিষয়টি চলছে, এখানে দাঁড়িয়ে কমিশনের কাজ সঠিকভাবে তারা করে উঠতে পারেনি বলে কমিশন দেখছে, সেটাকেই কার্যত ঘুরিয়ে আজকে অমিত শাহ হাজির করেছেন। তাতে অনেকেরই মত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পাল্টা প্রচার কৌশলের বিরোধিতা করতে নেমে আসলে দলের নেতাকর্মীরা যাতে ময়দানে নেমে লড়াই করতে পারেন, কার্যত তাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই কৌশল গ্রহণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বেশ আবির, चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। मैं आज एसआईआर के बारे में भी खुलकर बताना, एसआईआर पूरे देश भर में हो रहा, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े, सिर्फ बंगाल में लगाने पड़े। कारण क्या है? यही चुनाव के अंदर तमिलनाडु में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। केरल में भी एसआईआर हुआ, कोई कोर्ट ने केस नहीं हुआ। तमिलनाडु में डीएमके की सरकार है, केरल में कम्युनिस्टों की सरकार है। बंगाल में ऐसा क्या हुआ कि सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसरों को लगाना पड़ा? इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। आपके डिस्ट्रिक्ट मजिस्ट्रेट निर्भीक रूप से काम नहीं किए, इसलिए सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसर्स को लगाना पड़ा है। और एसआईआर पर वो जो आरोप कर रही है, मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? वो बंगाल की जनता ने तय करना है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को हम चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। और ये मेरी पार्टी का एजेंडा है। ममता जी को जो आरोप लगाना है वो लगाएं। সীমান্তে কাঁটাতার নিয়েও তৃণমূলকে তোপ দাগলেন অমিত শাহ। ক্ষমতায় আসার ৪৫ দিনে এই কাঁটাতার, রাজ্যে ৬০০ কিলোমিটার কাঁটাতার নেই বলেই অভিযোগ অমিত শাহের। দুই প্রতিনিধি রয়েছে কোচবিহার থেকে এবং মালদা থেকে। সেবক রয়েছে আমার সঙ্গে এবং শুভঙ্কর। আমি প্রথমে সেবকের কাছে যাব। সেবক, জেলার কতটা এলাকা সীমান্তবর্তী এবং একই সঙ্গে অনুপ্রবেশ ইস্যু কতটা এখানে গুরুতর? দেখো, মালদা জেলাতে সব মিলিয়ে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতার মানে সীমান্ত রয়েছে সব মিলিয়ে ১৭২ কিলোমিটার। এর মধ্যে ২৭ কিলোমিটার এলাকা রয়েছে যেখানে এখনো কোনো রকম বাউন্ডারি হয়নি। এর মধ্যে কয়েক কিলোমিটার এলাকা রয়েছে যেটা রিভার বাউন্ডারি, বাকি কিছু এলাকা এরকম যেখানে স্থল পথ রয়েছে, অথচ কাঁটাতারের সীমানা এখনো তৈরি করা যায়নি। এই নিয়ে এই যে অনুপ্রবেশ গত কয়েক বছরে তুলনামূলকভাবে কম হয়েছে এমনটা বলছেন সীমান্ত পাড়ের বাসিন্দারা। তবে এখনো মালদহের তোমার বৈষ্ণবনগরের সুখদেবপুর, একই সঙ্গে হবিবপুরের কেদারুপাড়া, এইসব সীমান্ত এলাকা রয়েছে যেগুলি কাঁটাতার বিহীন রয়েছে এখনো, এবং এগুলিকে স্পর্শকাতর বলা হচ্ছে। বা অনেক ক্ষেত্রে গরু পাচার বা অন্যান্য কিছু ফেন্সিডিল, মাদক এই ধরনের পাচারের ক্ষেত্রে এইসব সীমান্ত দুষ্কৃতীরা ব্যবহার করে, এমন অভিযোগও মাঝে মধ্যে শোনা যায়। কখনো কখনো সীমান্তের ওপার থেকে ভারতীয় সীমান্ত এলাকায় ঢুকে ফসল কেটে নেওয়া, এমন অভিযোগও করেন কৃষকরা। সব মিলিয়ে এই সীমান্তর যে এলাকা সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া জরুরি, একথা স্বীকার করছেন সীমান্ত পাড়ের বাসিন্দারাও। কিন্তু সব মিলিয়ে অনেক দিনই কেটে গিয়েছে, কিন্তু এখনো নিশ্চিত করে যে কাঁটাতারের বেড়া দেওয়া সম্পন্ন করা, এটা কিন্তু কাজ এখনো হয়নি। বেশ কিছুদিন ধরে কাঁটাতারের সীমান্ত যে তৈরি সেটা কিন্তু বন্ধ রয়েছে বা হয়। বেশ, অর্থাৎ সীমান্তে কাঁটাতার নিয়ে তৃণমূলকে তোপ দাগলেন অমিত শাহ। ক্ষমতায় আসার ৪৫ দিনেই কাঁটাতার। আর কি বললেন শুনুন। मैं आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है। मुझे मालूम है वो कहेगी कि बीएसएफ क्या कर रही है। बीएसएफ तभी रोक सकती है जब आप बॉर्डर पर बाढ़ लगाने की हमें भूमि दे। 600 किलोमीटर बाढ़ अधूरी रह गई। हमारे होम सेक्रेटरी यहां आकर आपको मिलकर गए, मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी, क्योंकि घुसपैठियों की वोट बैंक
आप बनाना चाहते। हमने कोई पॉलिटिकल ईगो नहीं रखा, हमने आपके साथ संवाद किया, संपर्क किया, पत्र व्यवहार किया, मगर आपने हमें भूमि नहीं दी है। कोई बात नहीं ममता दीदी, आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी और हम घुसपैठ को रोकेंगे। সীমান্তে কাঁটাতার নিয়ে তৃণমূলকে যেমন তোপ দেখেছেন এবং একেবারে ডেডলাইন ক্ষমতায় আসার ৪৫ দিনেই কাঁটাতার। কোচবিহার থেকে রয়েছে আরেক প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, তোমার কাছেও জানতে চাইবো যে এই জেলার কতটা এলাকা সীমান্তের মধ্যে পড়ছে এবং অনুপ্রবেশ সমস্যা আদৌ রয়েছে কিনা। হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি কোচবিহার জেলার কিন্তু একটা বড় অংশ, প্রায় ৫০০ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে এবং এই সীমান্তে অন্তত ১০০ কিলোমিটার এলাকা রয়েছে যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। তার মূল কারণ হচ্ছে সীমান্ত এলাকা দিয়ে কিছুটা নদী গিয়েছে এবং কিছু কিছু সীমানাগত সমস্যার কারণেও কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। আর সেই সব এলাকা দিয়ে কিন্তু পাচার কার্য চলে, গরু পাচার যেমন হয় তেমনি মানুষ বা অনুপ্রবেশের মতো ঘটনাও ঘটে। বিগত দিনগুলো কিন্তু তৃণমূল সহ বিরোধীরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে যে যেহেতু বিএসএফ সীমান্তের পাহারাদার দায়িত্বে, বিএসএফের মদত ছাড়া কিন্তু এরকম পাচার বা অনুপ্রবেশ ঘটানো সম্ভব না। যদিও বিজেপি বারে বারে বলেছে যে রাজ্য সরকার যদি জমি অধিগ্রহণ করে দেয় তাহলে তারা সেখানে কাঁটাতার দিতে পারে এবং সেই নির্বাচনের আগেই কিন্তু অমিত শাহ এ রাজ্যে এসে সেই তৃণমূলকে চাপে রাখার জন্য সেই অস্ত্রকেই হাতিয়ার করলেন এবং যেটা বললেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু ৪৫ দিনের মধ্যেই এই যে খোলা সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু কাঁটাতার দিতে পারবে, এমনটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন।